বদলে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম, চলবে না আগের ফর্ম। এই নতুন ফর্মটি ফিল আপ না করলে কেউ টাকা পাবেন না, এমনটাই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই নতুন ফর্মটিতে আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে, এই নতুন ফর্মের মধ্যে কি কি যুক্ত করা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদের প্রথমত একটি বিষয় জানিয়ে দিই, তারপর আপনাদেরকে অন স্ক্রিনে সেই ফর্মটি দেখিয়ে দেব এবং কিভাবে ফিল আপ করবেন পুরোপুরিভাবে ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। দেখুন, এই মুহূর্তে যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে আপনারা জানেন, সেই ফর্মটি 12 পাতার একটি ফর্ম রয়েছে। সেখানে আপনাদের পরিবারের ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কারভাবে কিন্তু ফিল আপ করতে হচ্ছে এই ফর্মে। তবে দেখুন, এই ফর্মের মধ্যে নতুন আরও বেশ কিছু যুক্ত করা হয়েছে, সেগুলো আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। যদি ফিল আপ না করেন বা কোনো রকম ভুলবশত কোনো রকম ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যতই ফর্ম ফিল আপ করুন, আপনার ফর্মটি কিন্তু বাতিল এবং রিজেক্টেড করে দেওয়া হতে পারে। তখন কিন্তু আপনারা বড় সড়ো একটা সমস্যায় পড়তে পারেন। তো একদম অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব যে সেই ফর্মটি কেমন, নতুন ফর্মটিতে কি যুক্ত করা হয়েছে, কিভাবে আপনারা ফিল আপ করবেন, সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলস আপনাদেরকে বলবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন, তাহলে পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারবেন। তো আসুন সরাসরি আমরা অন স্ক্রিনে আপনাদেরকে সেই ফর্মটিতে নিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, যেই ফর্মটি গতকালকে প্রকাশিত করা হয়েছে। তবে এই ফর্মে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরিবর্তন করা হয়েছে। কি কি পরিবর্তন করা হয়েছে আমি একদম স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এই যে জায়গাটি আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দেব, তারপর আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে এই জায়গাটি, সেটি কিন্তু আমি বুঝিয়ে দেব। এখানে বলছে, দেখুন 6 নম্বরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। 6 নম্বরে বলেছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না। পাশাপাশি কোন প্রকল্পের যদি সুবিধা পেয়ে থাকেন, কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, আপনার পরিবারের কোনো সদস্য সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা, এই যে ডিটেলসগুলো, দেখুন এই ডিটেলসগুলো কিন্তু ছিল না আগের 12 পাতার ফর্মে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 12 পাতা এবং লাস্ট দেখতে পাচ্ছেন 13 পাতা রয়েছে এই ফর্মটিতে, অর্থাৎ নতুন একটি পাতা যুক্ত করা হয়েছে। তো কি লিখতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমি প্রথম থেকে, সবাই তো আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, আপনারা অলরেডি ভিডিও দেখেও নিয়েছেন অনেকের কাছে। তবে আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে এখনও ভিডিও দিইনি পুরো ফর্মটার, অর্থাৎ নতুন যেই ফর্মটা রয়েছে এই নতুন ফর্মের পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দিইনি। তাই আমি এই ভিডিওটা একদম সম্পূর্ণ বানাবো, সম্পূর্ণ ডিটেলসে থাকবে এই ভিডিওতে, যে কোথায় কি লিখতে হবে আপনাদের, কোথায় কি টিকমার্ক দেবেন, সেগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়ে একদম আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখুন, সরকার চাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি আপনার পরিবারের কতজন সদস্য রয়েছে, সেই সদস্যগুলো কি অন্যান্য প্রকল্পের সুবিধা পাবে, যদি পেয়ে থাকে তাহলে অটোমেটিক সেই প্রকল্পগুলোর আওতায় তাদেরকে কিন্তু আনা হবে এবং দেখা হবে সেই এই প্রকল্পের যোগ্য কিনা। তার জন্য এই পুরো ফর্মটি কিন্তু নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও একটা জনগণনার মতন একটা সেই প্রসেসও কিন্তু তৈরি হয়ে যাবে এই ফর্মের মাধ্যমে। দেখুন, প্রথমত আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন এই জায়গাটি তো আপনারা পরিষ্কার হয়তো এতক্ষণে বুঝেও গেছেন যে পরিবারের প্রধানের নাম হেড অফ দ্য ফ্যামিলি। এই জায়গাতে আপনার পুরো নামটা লিখতে হবে, আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলিকে। তার জন্য আপনাদের রেশন কার্ড রয়েছে, প্রত্যেকের রেশন কার্ডের মধ্যে দেখবেন যে হেড অফ দ্য ফ্যামিলি লেখা রয়েছে, সে আপনার বাড়ির গার্জিয়ান অবশ্যই থাকতে পারে। যার নাম লেখা রয়েছে সেটি এখানে পরিষ্কার দিয়ে দেবেন এবং অবশ্যই আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে তার নাম কি স্পেলিং রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেবেন। টিক মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে, এই বক্সগুলোতে টিক মার্ক দিতে হবে যে আধার কার্ড অনুযায়ী আপনি ইনফরমেশনগুলো সঠিক দিচ্ছেন। দেখুন,
এখানে 2 নম্বরে বলেছে জন্ম তারিখ, প্রথমে দিন মাস বছর এগুলো আপনাদের লিখতে হবে এবং এখানে টিকমার্ক দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ অবশ্যই পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, টিকমার্ক দিয়ে দেবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, এই জায়গায় অবশ্যই আধার কার্ডের নাম্বার কিন্তু ভালো করে দেখে দেখে লিখে নেবেন, ভুল করলেই ভুল, পরবর্তীতে আপনারা সমস্যায় পড়বেন, তাই একদম খুঁটিনাটি ভালো করে দেখে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। যদি না পারেন অন্য কারোর দ্বারাই আপনারা ফর্মটি ফিল আপও কিন্তু করতে পারেন এবং এই জায়গায় টিকমার্ক দেবেন। আসছি পরবর্তীতে, দেখুন আস্তে আস্তে বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি দরকার পড়ে ভিডিওটি পজ করে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই জিনিসগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন দেখে দেখে। 5 নম্বরে বলেছে দেখুন ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, দেখুন এখানে রেশন কার্ডের নাম্বার কিন্তু বলেনি, এখানে পারিবারিক একটা ডিজিটাল রেশন কার্ডের নাম্বার হয়, তার জন্য আপনাদের কিন্তু রেশন কার্ডের একটি মাই রেশন বলে একটি ওয়েবসাইট রয়েছে, মেরা রেশন বলে, বা একটি অ্যাপ রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা আইডিটি বানিয়ে নিতে পারেন। যদি না থাকে কোনো রকম সমস্যা নেই, দেবেন না, ফাঁকা রেখে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে আপনার পরিবারের, একসাথে যে আপনারা থাকেন বা খান, সেখানে পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে এই বক্সে আপনারা লিখে দেবেন। পাশাপাশি দেখুন এখানে শুধু সংখ্যাই কিন্তু আপনাদের লিখতে হবে। তবে মনে রাখবেন ফর্ম ফিল আপটি আপনি বাংলাতেই করবেন, বাংলা ফর্ম, ইংরেজি ফর্ম রয়েছে সেটি আপনারা ইংরেজিতেও ফর্ম ফিল আপ করতে পারেন ফর্ম ডাউনলোড করে, এবং সংখ্যাগুলো আপনারা ইংরেজিতে 1 2 আকারে কিন্তু লিখে দেবেন। 7 নম্বরে বলেছে ঠিকানা, আপনার গ্রাম কোথায় রয়েছে, পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, এগুলো ভালো করে আপনারা লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। স্থায়ী ঠিকানা অবশ্যই আপনারা লিখে নেবেন। যোগাযোগের নাম্বার, মোবাইল নাম্বার তো অবশ্যই দিতে হবে, একটি সচল মোবাইল নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বার অবশ্যই আপনারা ভালো করে বসিয়ে দেবেন। এবার আসছি 9 নম্বরে, দেখুন এই যে এখানে বলেছে, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এগুলো কিন্তু পরিবারের সকল সদস্যের এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। দেখুন এখানে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম, আপনি প্রথমে এই জায়গাতে কার নাম দিয়েছেন, প্রথম যে জায়গাটি আমি আপনাদেরকে বললাম যে এখানে প্রথম জায়গাটি যে বললাম আপনাদেরকে পরিবারের প্রধানের নাম, এখানে আপনি যার নাম দিয়েছেন এই জায়গাটি তো একদম তার নামেই কিন্তু বসাবেন, তার নাম এখানে দিয়ে দেবেন। পাশাপাশি সদস্য, আপনার পরিবারের সদস্য সংখ্যা কজন রয়েছে এখানে কিন্তু স্পষ্ট দিয়েছে, দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে 5 নম্বর পর্যন্ত সদস্য সংখ্যা রয়েছে। আপনি 1 নম্বর 2 নম্বর করে ফর্মটিতে একদম স্পষ্টভাবে কিন্তু দিয়ে দেবেন। এখানে দেখুন 1 নম্বরে যে রয়েছে তার নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ সে পুরুষ না মহিলা, মেয়ে না ছেলে রয়েছে অবশ্যই দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা কী সেটা লিখবেন, তার আধার নাম্বার অবশ্যই দেবেন। এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা কি হচ্ছে, অর্থাৎ এই যে সদস্যের নাম দিয়েছেন সে কি অন্নপূর্ণা যোজনার সঙ্গে আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, এবং না হয়ে থাকলে কিছু এখানে লিখবেন না, একদম স্পষ্ট এখানে রেখে দেবেন। এবং এখানে বলেছে বয়স 5 বছরের কম হলে আধার না, এখানে কিন্তু আধারের জায়গায় যদি আপনার পরিবারের, ধরুন আপনার পরিবারের কোনো সদস্য রয়েছে 5 বছরের নিচে রয়েছে, তার এখানে আধার নাম্বারের এখানে কিন্তু NA লিখে দেবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের NA লিখতে হবে। দ্বিতীয় সদস্য জায়গায় একই রকমভাবে ফিল আপ করবেন, তৃতীয় সদস্য জায়গায় একই রকম, চতুর্থ সদস্য যদি থাকে একই রকমভাবে ফিল আপ করবেন, পঞ্চমের জায়গায় একই রকমভাবেই ফিল আপ করবেন। তো বুঝতে পারলেন, এই জায়গাটি ক্লিয়ার আশা করি। এবার আসছি 10 নাম্বার, দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু অর্থ হস্তান্তর করা হবে, নগদ অর্থ হস্তান্তর করা হবে। পরিবারের প্রধান বা সকলের প্রাপ্তবয়স্কর ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, দেখুন হেড অফ ফ্যামিলি লেখা রয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, ব্যাংকের নাম ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেটি লিখে দেবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ IFSC কোড দেবেন। অবশ্যই ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে আধার কার্ডের সঙ্গে, যদি এখনও ডিবিটি লিঙ্ক না থাকে আপনারা ফর্মটিতে ভরে দিয়ে পরবর্তীতে ডিবিটি লিঙ্ক করিয়ে দেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সে এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবে। 1 নম্বর সদস্য হেড অফ দ্য ফ্যামিলির পর 1 নম্বর সদস্যর ব্যাংক ডিটেলস দেবেন, 2 নম্বর সদস্যর যদি ব্যাংক ডিটেলস থাকে অবশ্যই দেবেন। এবার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্যের ব্যাংক ডিটেলস আপনারা দিয়ে দেবেন। আসি পরবর্তী 11 নম্বর, দেখুন 11 নম্বর কি বলেছে,
ইপিক হেড অফ দ্য ফ্যামিলি সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশগ্রহণ নাম্বার, অর্থাৎ যেহেতু এখানে এসআইআরটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে তাই প্রত্যেকের এখানে কিন্তু বিধানসভার ক্ষেত্র অংশের নাম্বার হেড অফ দ্য ফ্যামিলির ইপিক নাম্বার। আপনি প্রথমে যাকে পরিবারের প্রধান দেখিয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এখানে লিখে দিয়ে অর্থাৎ তার যে ইপিক নাম্বার এখানে ভোটার কার্ডের ইপিক নাম্বার দিয়ে বিধানসভার ক্ষেত্র অংশর নাম্বার এগুলো কিন্তু ভোটার লিস্টে বা ভোটার কার্ডে পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখে দেখে লিখবেন। পরিবারের 1 নম্বর সদস্য যদি ভোটাধিকার হয় তাহলে অবশ্যই লিখবেন, 2 নম্বর সদস্য যদি ভোটাধিকার হয় অবশ্যই লিখবেন, 3 নম্বর সদস্য যদি ভোটাধিকার হয় অবশ্যই লিখবেন, 4 নম্বর এভাবে 5 নম্বর যদি ভোটাধিকার হয় তবেই লিখবেন। যদি 18 বছরের কম হয় ভোটার কার্ড না থাকে ছেড়ে দেবেন, আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন না। আসুন পরবর্তী, এখানে বিভাগ বলেছে আপনি কি ইউআর জেনারেল ক্যাটাগরি, আপনি কি এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি রয়েছেন, যদি থেকে থাকেন বা জনজাতি গোষ্ঠীর থেকে থাকেন অবশ্যই এই বক্সগুলোতে টিকমার্ক দেবেন। যদি আপনি ধরুন আপনি এসসি রয়েছেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে বলেছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিক দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে এখানে টিক দিন। এই যে জায়গাটি বললাম এখানে টিক দিয়ে দেবেন, গেল এই জায়গাটি। পরবর্তী খ নম্বর আছে রেশন কার্ড। দেখুন এখানে বলেছে আপনি কি ডিজিটাল রেশন কার্ডে আছেন, যদি থাকেন হ্যাঁ অবশ্যই ডিজিটাল রেশন কার্ড প্রত্যেকের আছে, আপনি এখানে হ্যাঁ করে অবশ্যই দেবেন। যদি না থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে আপনার ব্যাপার না করে দেবেন। এবার যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে সেটা কি ক্যাটাগরির, AAY রয়েছে রেশন কার্ড, না HPHH, না PHH, না RKSY 1, না RKSY 2, না ভর্তুকিহীন, কোনটা সেটা অবশ্যই আপনারা কিন্তু টিক করে দেবেন। ধরুন আমার তো PHH রয়েছে, আমি PHH এ টিক দিয়ে দিলাম। এবার দেখুন পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন আপনি কি তুলছেন, যদি তুলে থাকেন মাসে মাসে রেশন হ্যাঁ করে দেবেন, যদি না তুলে থাকেন না করে দেবেন। বাড়ির ধরন এখানে বলেছে আপনার বাড়ির অর্থাৎ আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, আপনার যে বাড়ি রয়েছে এখন প্রত্যেকের 2-3টে ঘর থাকে একই উঠোনের মধ্যে, তো প্রত্যেকটা কি 3টি বা 3টিরও বেশি ঘর রয়েছে, যদি থাকে হ্যাঁ করে দেবেন, না হলে না করে দেবেন। পাশাপাশি পরিবারের জমির মালিকানা অর্থাৎ পারিবারিক জমির মালিকানা কি এখানে যদি থাকে, জমির মালিকানা যদি হয়ে থাকেন হ্যাঁ, যদি না হয়ে থাকে অবশ্যই না করে দেবেন। এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালগা নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে অর্থাৎ দিয়ে দিতে হবে, গেল এই বিষয়টা। এবার আসছি দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত। আপনার পরিবারে যদি 2-3 জন 4 জন সদস্য থাকে তাদের মোট সম্পত্তির কত জমির পরিমাণ রয়েছে এই বক্সে আপনাদের লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ অর্থাৎ ROR জমির নথি এগুলো কিন্তু দিতে হবে। আসছি পরবর্তীতে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে না করে দেবেন। এখানে বাইকের কথা বলেনি, শুধু 4 চাকার গাড়ির কথা বলেছে, সেটা গাড়ি, জিপ, ট্রাক্টর এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে। এগুলোর কিন্তু মডেল নাম্বার আপনাদের কিন্তু এই জায়গাগুলিতে দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি হ্যাঁ থাকে অবশ্যই গাড়ির দেখুন হ্যাঁ যদি থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ কিন্তু এখানে করতে হবে, কটা গাড়ি রয়েছে 4টা, 2টো, 1টা অবশ্যই এখানে উল্লেখ করে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে। আসছি পরবর্তীতে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে, যদি LIC থেকে থাকে বা সরকার বেসরকারি আপনাদের কোনো রকম কিছু থাকতেই পারে স্বাস্থ্য বীমা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দিবেন, যদি না থাকে না করে দেবেন, কোনো রকম সমস্যা নেই। আর কজন হেড অফ দ্য ফ্যামিলির যদি থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি সেটি কি সরকারি স্বাস্থ্য বীমা রয়েছে, যদি সরকারি থাকে সরকারি, বেসরকারি থাকলে বেসরকারি, এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে। সদস্যদের মধ্যে অর্থাৎ এই বাড়ির সদস্যদের মধ্যে যেগুলো সদস্য সংখ্যা দিলাম সেই সদস্যদের মধ্যে কারো কি স্বাস্থ্য বীমা রয়েছে, যদি থাকে তাহলে সরকারি না বেসরকারি সেটি বিবরণ কিন্তু অবশ্যই এই জায়গাতে দিতে হবে। এবার আসছি পরবর্তী, দেখুন এখানে বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, প্যান কার্ড যদি থাকে হ্যাঁ অবশ্যই করে দেবেন। পরিবারের সদস্যর প্যান কার্ড যদি থাকে অবশ্যই হ্যাঁ করে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির আছে কি না সেটিও কিন্তু এখানে জানাতে হবে। প্যান নাম্বার দিতে হবে, সদস্যদের যদি থাকে তাহলে সদস্যদের প্যান নাম্বার দিতে হবে, এটা কিন্তু বলেছে। আর যদি আপনি আয়কর দিয়ে থাকেন, পেশাগত আয়কর দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই না বক্সে ঠিক করে দেবেন। এই জায়গাটি কিন্তু অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কেননা এখানে যদি আপনারা আয়কর দিয়ে থাকেন তাহলে তো আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তো অবশ্যই এই জায়গাটি আপনারা ভালো করে একটু দেখে নেবেন। তো আসছি পরবর্তী কর্মসংস্থানের ধরন।
কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধানের কি কর্মসংস্থান করে, অর্থাৎ সরকারি কোনো ক্ষেত্রে কাজ করে না বেসরকারি বেতনভুক্তি কর্মচারী রয়েছে না কোনো ব্যবসা ট্যাবসা করে, সেগুলো কিন্তু এখানে অবশ্যই টিকমার্ক দিতে হবে। না আংশিক সময়ে কর্মরত করে, না অসংগঠিত শ্রেণীযুক্ত কারিগরি শিল্পী বা কৃষক যদি হয়ে থাকে, পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে, বেকার বা অন্যান্য হয়ে থাকলে এই জায়গাগুলিতে টিক মার্ক কিন্তু দিতে হবে। পাশাপাশি দেখুন সদস্যরা কি কাজ করে, সদস্যদের ডিটেলসও কিন্তু এখানে টিক মার্ক দেওয়ার কথা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে কিন্তু প্রত্যেকটা সদস্য সংখ্যা রয়েছে, অর্থাৎ সদস্যরা কোন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে, যদি সেটা সরকারি হয়, বেসরকারি বা কোনো রকম ব্যবসা বা বেকার বা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, সেটি কিন্তু লিখতে হবে। আচ্ছা পরবর্তী আসছি, এখানে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক দেখুন প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। দেখুন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত, অশিক্ষিত কত, এগুলো লিখতে হবে। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে, শিক্ষিত অশিক্ষিত হয়ে থাকলে এখানে টিক মার্ক দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এভাবে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2 এভাবে প্রত্যেকের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। দেখুন 3 সদস্য নাম্বার, এভাবে 4, 5টি করে সদস্য সংখ্যা দেওয়া রয়েছে, সেটি কিন্তু আপনাদের ভালো করে এখানে ফিল আপ করতে হবে। আসি পরবর্তী ধাপে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান ধারক, যদি আপনার পরিবারের কেউ কোনো পদে থাকে, অর্থাৎ ধরুন পার্টির কোনো পদে রয়েছে, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের কোনো রকম প্রাক্তন যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, যদি না থাকে না দেবেন। এবং তিনি যদি থেকে থাকে তাহলে কোন পদে রয়েছে তার সদস্য নং এগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। সহায়ক নথি থাকলে জমা দিতে হবে, ঘোষণা সহকারে কিন্তু নথি জমা দিতে হবে। আচ্ছা 6 নম্বরে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী রয়েছে, আপনার পরিবারের কোনো সদস্য কি পেনশন পায়, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না। পাশাপাশি যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। এবং পাশাপাশি দেখুন এখানে যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপ এখানে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাটাচ করে যুক্ত করে দিতে হবে ফর্মের সঙ্গে। 7 নম্বর বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধন রয়েছে, আপনার পরিবারের কোনো সদস্য কি জিএসটির আওতায় রয়েছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ অবশ্যই, আর যদি না থাকে তাহলে এখানে কোনো রকম না করে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। যদি হ্যাঁ থেকে থাকে তাহলে জিএসটিআইএন যে নাম্বার সেটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আচ্ছা পরবর্তী আসি, পরবর্তী ধাপে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ বার্ষিক আয় কত, বার্ষিক বছরের যে আয় সেটা কত টাকা, এখানে কিন্তু সংখ্যাটা লিখে দিতে হবে। আসি পরবর্তীতে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। সিএর আবেদনের বর্তমান অবস্থা, যদি অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো রকম সদস্য সিএতে আবেদন করে থাকে, যদি সে আপনি হয়ে থাকেন, হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকেন, যদি সিএর জন্য প্রযোজ্য হয়ে থাকেন, প্রযোজ্য এখানে কিন্তু হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ, না হলে না করে দেবেন। পাশাপাশি এখানে দেখুন ইস্যু করা যদি হয়ে থাকে সার্টিফিকেট নাম্বার এগুলো কিন্তু দিতে হবে। পরিবারের অন্যান্য সদস্যরা কি সিএতে যুক্ত রয়েছে কিনা সেগুলো কিন্তু ডিটেলস এখানে দিতে হবে যদি সিএতে আবেদন করে থাকেন। আসি পরবর্তী, দেখুন পরবর্তী বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের এআরডি, পাশাপাশি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রোভাইড এখানে করতে হবে। যদি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কিষাণ ক্রেডিট কার্ডের সাথে যুক্ত থাকে তার নাম্বার দিতে হবে, আইডি নাম্বার দিতে হবে এবং যে তারিখ থেকে ইস্যু করা হয়েছে সেটি এখানে দিতে হবে। যদি সেই হেড অফ দ্য ফ্যামিলি না হয়ে সদস্যর মধ্যে কেউ থাকে তাদেরও ডিটেলস কিন্তু এই জায়গাগুলিতে ফিল করে দিতে হবে। সদস্য 5টি পর্যন্ত সদস্য দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ভালো করে ফিল আপ করবেন। আসি 3 নাম্বার, যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি কিন্তু জানাতে হবে। অর্থাৎ এসআইআরের বিষয়টি এবার চলে এলো। যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে তাহলে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে এখানে হ্যাঁ করে দিয়ে মামলার বিবরণ আপনাদের দিতে হবে। যদি না হয়ে থাকে প্রযোজ্য না, এগুলোতে আপনারা ঠিক করে দেবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। পরিবারের মধ্যে অন্য কোনো সদস্যর নাম ডিলিট হয়ে থাকলে ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে তার এখানে দেখুন এখানে কিন্তু ডিটেলসটা এখানে পরিষ্কারভাবে দিতে হবে। আসি পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপে বিদ্যালয়ের অধীনরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনাদের বিদ্যালয় অর্থাৎ যে আপনার পরিবারের কেউ যদি বিদ্যালয়ে পড়াশোনা করে সেই কোনো যদি শিশু হয়ে থাকে তাদের সদস্য সংখ্যা, দেখুন সদস্য 1 নম্বর শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, এখানে সরকারি না বেসরকারি বিদ্যালয়ে পড়ে না মাদ্রাসায় পড়ে না অন্যান্য মাদ্রাসা অন্যান্য কোনো শিক্ষা সংস্থানে পড়তে পারে, তাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই জায়গায় দিতে হবে। অর্থাৎ সদস্যের মধ্যে 1 জন 2 জন বা 3 জন যদি পড়ে থাকে সদস্যরা মধ্যে
অন্য কেউ যদি পরিবারের কেউ সদস্য স্কুলে পড়ে থাকে তাদের ডিটেলস এখানে দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে বলেছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি স্কুলে না পড়ে একদম নিচু অর্থাৎ শিশু থাকে, কোনো একদম বাচ্চা যদি শিশু থাকে, এখানে সদস্য দেখুন শিশু নম্বর সদস্য, হ্যাঁ যদি টিকাকরণ শুরু হয়ে থাকে সম্পূর্ণ হয়েছে তাহলে এখানে টিক দিতে হবে, টিকাকরণ করা হয়নি তাহলে এখানে টিক দিতে হবে। সদস্যদের দ্বিতীয় যদি সদস্য থাকে এখানে তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী যেই ফর্মটা চেঞ্জ করা হয়েছে, এখানে যেই জায়গাটি পরিবর্তন করা হয়েছে সেটি হলো এই জায়গাটি, যেটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম। অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধায় ডিবিটির মাধ্যমে টাকা পান? যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন না করে দেবেন। এবং যদি পান তাহলে প্রকল্পের নাম কি, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে সরাতে চান? যদি সরাতে চান সেটিও কিন্তু এখানে পরিষ্কারভাবে দিতে পারেন। কোন প্রকল্প এখানে নাম আপনারা দিয়ে দেবেন। যদি প্রত্যাহার করতে চান হ্যাঁ করে দেবেন। এই যে জায়গাটি, এই জায়গাটি আপনাদের কিন্তু ভালো করে ফিল করতে হবে। পরিবারের সদস্য সংখ্যার মধ্যে যদি কেউ থাকে যে অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকে, কৃষক ভাতার টাকাও যদি পেয়ে থাকে, পিএম কিষাণ যোজনা যদি টাকাও পেয়ে থাকে, সেগুলোকে প্রত্যাহার করতে চায় কিনা সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। তো এই যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ যদি বাদ দেওয়া হয় তার কারণ কি সেটা কিন্তু দিতে হবে। এবং আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী আমি ফিল আপ করেছি, সেটা কিন্তু এখানে চেকমার্ক করতে হবে। এবং পাশাপাশি দেখুন এখানে কিন্তু আপনার স্বাক্ষর, অর্থাৎ সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ডে বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটি বলে এখানে ডিক্লিয়ারেশন দিয়ে রেখেছে। দেখুন ডিক্লিয়ারেশনটি পরিষ্কার আপনারা পড়ে বুঝে নেবেন। এখানে কিন্তু ডিক্লিয়ারেশনটি দিয়ে আপনারা এখানে সিগনেচার কিন্তু করতে হবে। এবং বাকি যে জায়গাগুলি রয়েছে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য রয়েছে। অন্নপূর্ণা যোজনার পরিবারিক স্তরে তথ্য সংগ্রহ ফর্ম অনুসন্ধান প্রতিবেদন, এটা কিন্তু আলাদা রয়েছে। এটি পরবর্তীতে আপনাদের সরকারের শুধুমাত্র সরকারি ব্যবহার করবে, অর্থাৎ এই ফর্মটি এই পর্যন্তই শেষ হচ্ছে। এবং 12 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত ফর্ম কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ একটি নতুন জায়গা যুক্ত করা হয়েছে, সেটি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। এবং এই ফর্মের মধ্যে যেগুলো রয়েছে, যদি আপনারা কোনো রকম ভুল করে থাকেন, ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, যদি ধরা পড়েন, বা অবশ্যই ভেরিফিকেশন করবে আপনার বাড়িতে এসে, সার্ভে পর্যন্ত হতে পারে, সে সমস্ত কিছুতে আপনারা যদি ধরা পড়েন তখন কিন্তু আপনারা সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।